হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজ আমি আলোচনা করব ক্লাস 6 রায় মার্টিন 2026 কোশ্চেন ব্যাংকের সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফির যে 9 নম্বর স্কুল আছে, অর্থাৎ মহিষাদল রাজ হাই স্কুল এইচএস। এটা সবচেয়ে লাস্ট স্কুল সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি ক্লাস 6-এর। তার সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো প্রথমেই দেখে নাও। একের দাগে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে, একে ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত? অপশান বি হবে রাইট অ্যান্সার, 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ গোলার্ধের স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ প্রায়। অপশান সি হবে রাইট অ্যান্সার, দেখো 15% বেশি। 3 নম্বর কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি হলো কি হবে? অপশান সি অ্যান্সার, পরিচলন। 4 নম্বর কোশ্চেন দেখো, বায়ুর গতিবেগ মাপক যন্ত্র হলো। অপশান বি হবে রাইট অ্যান্সার, অ্যানিমোমিটার। 5 নম্বর কোশ্চেন দেখো, সমুদ্রের নিকটবর্তী অঞ্চল জলবায়ু। অপশান বি হবে রাইট অ্যান্সার, সমভাবাপন্ন প্রকৃতির, অর্থাৎ খুব উষ্ণও নয় খুব শীতলও নয়। 6 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিম ভারতের তাপপ্রবাহের সঙ্গে প্রচণ্ড ধূলিঝড় হলো। অপশান বি হবে রাইট অ্যান্সার, আঁধি। 7 নম্বর কোশ্চেন দেখো, মাটির রং লাল হওয়ার কারণ হলো মাটিতে। অপশান এ হবে রাইট অ্যান্সার, লোহার পরিমাণ বেশি থাকে। 8 নম্বর কোশ্চেন দেখো, কালো মাটির জল ধারণ ক্ষমতা হলো। অপশান এ হবে রাইট অ্যান্সার, বেশি। 9 নম্বর কোশ্চেন দেখো, ক্রান্তি চিরসবুজ অরণ্যের প্রধান গাছ হলো। অপশান এ হবে রাইট অ্যান্সার, রাবার গাছ। 10 নম্বর কোশ্চেন দেখো, কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় কোথায়? অপশান বি হবে রাইট অ্যান্সার, রাজস্থানে। 11 নম্বর কোশ্চেন দেখো, লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর সুরক্ষা করা হয় কোথায়? অপশান বি হবে রাইট অ্যান্সার, অভয়ারণ্যে সুরক্ষা করা হয়। 12 নম্বর কোশ্চেন দেখো, কাজিরাঙা হলো কি? কাজিরাঙা কি? অপশান এ হবে রাইট অ্যান্সার, জাতীয় উদ্যান। এবার 2-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। 2-এর 1-এ দেখো, আন্টার্কটিকায় কীভাবে দক্ষিণ মেরুতে চলে আসে? আন্টার্কটিকায় কীভাবে দক্ষিণ মেরুতে চলে আসে? লক্ষ লক্ষ বছর আগে আন্টার্কটিকার মূল ভূখণ্ড, যেটা প্যানজিয়া নামে পরিচিত ছিল, থেকে বিচ্ছিন্ন হয়ে মহাদেশের সঞ্চালনের ফলে ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে আসে এবং দক্ষিণ মেরুতে অবস্থান করে। এটা মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব অনুসারে আমরা কি জানি যে পৃথিবীতে দুটো জিনিস ছিল। একটা হচ্ছে স্থলভাগ, যেটা প্যানজিয়া নামে পরিচিত। একটা ছিল জলভাগ, তাই ঘিরে বেষ্টন করে, যেটা প্যানথালাসা নামে পরিচিত। সেই প্যানজিয়া তো ভূখণ্ড, যেহেতু সেখানে আন্টার্কটিকা ছিল, সেইটা কি হচ্ছে মহাদেশীয় সঞ্চালনের ফলে ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে আসে এবং দক্ষিণ মেরুতে অবস্থান করে। আগের কোনো একটা স্কুলে এটা একটা বড় কোশ্চেন ছিল, সেখানে ডিটেলসে আলোচনা করে আছে, আগের ভিডিওগুলো দেখে আসবে, পাবে। এবারে দেখো 2 নম্বরে দেখো, মেরুজ্যোতি কি? দুই মেরু অঞ্চলে, অর্থাৎ সুমেরু ও কুমেরু, অর্থাৎ উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে মাঝে মাঝে রাতের আকাশে যে রঙিন আলোর ছটা বা রামধনুর মতো আলোকসজ্জা দেখা যায়, তাকে কি বলা হয়? মেরুজ্যোতি বা অরোরা বলে। 3 নম্বরে দেখো, বৃষ্টির ছায়া অঞ্চল কি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু পাহাড়ের এক ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটানোর পর পাহাড়ের উল্টো ঢালে, অর্থাৎ অনুবাদ ঢালে, মানে যেখানে বৃষ্টিপাত হয় সেটা প্রতিবাদ ঢাল, আর যেখানে বৃষ্টিপাত হয় না তার উল্টো দিকে সেটা অনুবাদ ঢাল, পৌঁছলে তাতে কি হচ্ছে, জলীয় বাষ্প কম থাকে, ফলে সেখানে খুব কম বৃষ্টিপাত হয়। এই স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এগুলো আগেও পড়েছো, বড় কোশ্চেন লং কোশ্চেন সব কিছুতে পড়েছো, দেখে নেবে আগের ভিডিওগুলা। এবার 4 নম্বরে দেখো, পশ্চিমী ঝঞ্ঝা কি? শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা দুর্বল ঘূর্ণাবাতের প্রভাবে ভারতের উত্তর পশ্চিম অংশে যে ঝিরিঝিরি বৃষ্টি ও তুষারপাত হয় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। স্বাভাবিক উদ্ভিদ কি? 5 নম্বর কোশ্চেন দেখো, মানুষের কোনো সাহায্য ছাড়াই শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে, মানে জলবায়ু ও মাটির প্রভাবে যে গাছপালা নিজে থেকেই জন্মায় ও বেড়ে ওঠে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। 7 নম্বরে দেখো, 6 নম্বরে দেখো, দাগ নম্বরটা ভুল হয়ে গেছে। পরিযায়ী পাখি কাকে বলে? যেসব পাখির তীব্র শীত বা প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে এবং খাদ্যের খোঁজে বছরের নির্দিষ্ট সময় এক দেশ বা অঞ্চল থেকে অন্য সুদূর কোনো দেশে চলে যায়, তাদের পরিযায়ী পাখি বলে। 7 নম্বর কোশ্চেন দেখো, দাগ নম্বরটা জাস্ট উল্টাপাল্টা হয়ে গেছে, একটু দেখে নেবে। ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে ভারতের কোথায় দেখা যায়? ভারতের নিম্নলিখিত অঞ্চলগুলিতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত হয়ে থাকে, প্রতিবাদ ঢাল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ যেমন অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আর পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল।
যেখানে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি সেখানে হচ্ছে চিরসবুজ অরণ্য দেখা যায়, কারণ সারা বছর বৃষ্টি পায় বলে গাছের পাতা ঝরে না। এবার 8 নম্বর কোশ্চেন দেখো, সংরক্ষিত অরণ্য কাকে বলে? যে অরণ্যে সরকারি বিধিনিষেধ অনুযায়ী সাধারণ মানুষের প্রবেশ, পশুচারণ বা কাঠ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং যা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সুরক্ষিত তাকে সংরক্ষিত অরণ্য বলে। এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখবে যে সরকারি বিধিনিষেধ কিসের উপর। 1 নম্বর হচ্ছে মানুষের প্রবেশ নিষেধ, 2 নম্বরে পশুচারণ নিষেধ, 3 নম্বরে কাঠ কাটা নিষেধ, যা এবং যেখানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সুরক্ষিত তাকে সংরক্ষিত অরণ্য বলে। এই পয়েন্টগুলো মনে রাখলে নিজে থেকেই লিখতে পারবে। এবার 3-1 দেখো, 3 যে কোশ্চেন আছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলছি, যে কোনো 4টি। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এই কোশ্চেনটা প্রায় সমস্ত স্কুলে আছে, এটা খুব মন দিয়ে পড়বে, যেহেতু এটা লাস্ট স্কুল বলে দিলাম। এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বে। সময়কাল দেখো, বিষয়ের মধ্যে কী কী আছে। কোন নির্দিষ্ট স্থানে অল্প সময় অর্থাৎ 1 থেকে 7 দিনের বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। জলবায়ু কাকে বলে? কোনো বড় অঞ্চলে প্রায় 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। পরিবর্তনশীলতা দেখা যায় আবহাওয়ার মধ্যে আর জলবায়ুর মধ্যে, সেটা কীরকম? আবহাওয়া খুব দ্রুত পরিবর্তনশীল, এটি দিনে কয়েকবার বদলাতে পারে। আবার জলবায়ু দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকে এবং হঠাৎ পরিবর্তন হয় না। এটা আগের স্কুলগুলোতে অনেকবার ডিসকাস করে বলেছি, দেখে নেবে আগের ভিডিওগুলোও। বায়ুমণ্ডলের 2 নম্বর কোশ্চেন দেখো, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় সমান নয় কেন? পৃথিবী গোল হওয়ায় সূর্যের আলো সব জায়গায় সমানভাবে পড়ে না। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে সেখানে তাপমাত্রা বেশি হয়, অর্থাৎ আমরা ভারত একটা নিরক্ষীয় অঞ্চলের মধ্যে অবস্থিত। মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, সেখানে তাপমাত্রা কম হয়, যেমন হচ্ছে আন্টার্কটিকা, সেখানে তাপমাত্রা কম হয়। এছাড়া উচ্চতা ও সমুদ্র থেকে দূরত্ব এবং অরণ্যের উপস্থিতির কারণেও তাপমাত্রার তারতম্য ঘটে। যত উচ্চতা বাড়ে কী হয়, তাপমাত্রা তত কমতে থাকে। সমুদ্রের কাছাকাছি যারা থাকে কি সমভাবাপন্ন জলবায়ু হয়, সমুদ্র থেকে দূরে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। অরণ্য থাকলে কী হয়, ঠান্ডা মনে হয়, যেখানে গাছ আছে জঙ্গল আছে সেখানে কী মনে হয়, ঠান্ডা মনে হয়। এই জন্য এইসব কারণে তাপমাত্রার তারতম্য ঘটে। যেহেতু ছোটো কোশ্চেন ছোটো করে লেখা আছে, বড় কোশ্চেনে আগের স্কুলগুলোতে দেখবে লং কোশ্চেন ডিটেলসে লেখা আছে। 3 নম্বরে দেখো, ভারতের মাটি কয় প্রকার ও কী কী? টাইপস অফ সয়েল ইন ইন্ডিয়া। ভারতের মাটিকে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। কী কী? পলি মাটি, যেটাকে অ্যালুভিয়াল সয়েল বলে। 1 নম্বরে আছে দেখো মানচিত্রে, ভারতের মানচিত্রের পাশে দেখো ছবিটা, কোন কোন অঞ্চল দেখা যায় হলুদ রঙে, ম্যাপে যে অঞ্চলগুলো দেখানো হচ্ছে। 2 নম্বরে দেখো কালো মাটি বা রেগুর মৃত্তিকা, 2 নম্বরে ব্ল্যাক সয়েল দেখো ম্যাপে, যেটা কালো রঙে যে অঞ্চলগুলো দেখানো আছে। 3 নম্বরে লাল মাটি রেড সয়েল, যেটা দেখো লাল রঙের সাইন দিয়ে গোটা ম্যাপে দেখানো আছে সেই অঞ্চলগুলায়। 4 নম্বরে ল্যাটেরাইট মৃত্তিকা, অর্থাৎ কমলা রঙের দেখো সাইন দিয়ে যে অঞ্চলগুলো করা আছে। 5 নম্বরে দেখো মরুমৃত্তিকা ডিজার্ট সয়েল, অর্থাৎ বালির মতো রং, হালকা হলুদ দেখো যেখানে যেখানে আছে, বিশেষ করে উপরের দিকে রাজস্থানের সাইডে দেখো ডিজার্ট সয়েল পাবে। আর হচ্ছে পার্বত্য মৃত্তিকাটা হচ্ছে সবুজ রঙে দেওয়া আছে, মাউন্টেন সয়েল, একদম উপরে, যেহেতু পর্বত অবস্থিত উত্তরে, সেজন্য উপরের দিকগুলোয় দেখো পার্বত্য মৃত্তিকা দেখতে পাবে। এগুলো হচ্ছে ভারতের মাটির প্রধান 6টি ভাগ, ভালো করে পড়বে। এবার নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন, খাদার ও ভাঙ্গার কি? খাদার বলতে কি? সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চলের নবীন পলিমাটিযুক্ত নিচু জমিকে খাদার বলে, যেখানে প্রতি বছর বন্যার ফলে নতুন পলি সঞ্চিত হয়, তাই মাটি খুব উর্বর হয়। আর ভাঙর কাকে বলে? নদী থেকে দূরবর্তীতে অববাহিকায় অবস্থিত প্রাচীন পলিমাটি, যেখানে প্রায় সবসময় বন্যা হয় না বা প্রতি বছর বন্যা হয় না, অনেক দিনের পলি সঞ্চিত আছে, সেরকম উঁচু ভূমিকে কি বলা হচ্ছে? ভাঙাড় বলা হচ্ছে। তাহলে খাদারটা হচ্ছে নিম্নভূমি, যেখানে প্রত্যেক বছর বন্যার ফলে নতুন পলি সঞ্চিত হয় এবং উর্বর হয়। আর ভাঙরটা হচ্ছে নদী থেকে দূরবর্তী স্থানে অবস্থিত, যেখানে বহু প্রাচীন পলি সঞ্চিত আছে, যেখানে প্রত্যেক বছর বন্যা হয় না, সেরকম উঁচু ভূমিকে ভাঙর বলে। এই মাটিতে কাঁকড় বা চূড়াপাথর নদীর আধিক্য দেখা যায়, মানে খাদার মাটিটা কিন্তু খুব উর্বর, ভাঙরটা এতটা উর্বর নয়। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, পার্বত্য অঞ্চলের মাটিতে কোন কোন ফসল ভালো হয় তা লেখো। পার্বত্য অঞ্চলের ঢালু জমি এবং বিশেষ ধরনের মৃত্তিকা, যেমন পর্জল বা ল্যাটেরাইট মৃত্তিকার জন্য সেখানে কিছু নির্দিষ্ট ফসল খুব ভালো হয়। নিচে সেগুলোর তালিকা দেওয়া হলো। কি কি? পানীয় ফসল ভালো হয়, যেমন কি চা ও কফি।
পার্বত্যের ঢালে জল নিকাশি ব্যবস্থা সুবিধা থাকায় এগুলো প্রধান ফসল এখানকার। জানি দার্জিলিং গেলে কি দেখতে পাবো? চায়ের চাষ, কফির চাষ দেখতে পাবো। ফলমূল কি দেখা যায় শীতপ্রধান দেশে? কমলা লেবু দেখা যায়, আপেল দেখা যায়, আঙ্গুর, নাশপাতি, পিচ, আনারস, আখরোট এ জাতীয় ফলমূল দেখা যায়। মশলা জাতীয় ফসলের চাষও হয় পাহাড়ি অঞ্চলে, আদা, এলাচ, গোলমরিচ, হলুদ। অন্যান্য চাষ দেখা যায় ধাপ চাষ পদ্ধতিতে ধান, ভুট্টা এবং আলুও চাষ করা হয়ে থাকে। এগুলো হচ্ছে পার্বত্য মাটির চেয়ে বা পার্বত্য অঞ্চলে মাটিতে ভালো ফসল হয় এগুলা। এবারে চারের দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলছি যে কোনো চারটি। 1 নম্বরে আন্টার্কটিকার ভবিষ্যৎ কেমন তা লেখো। এই কোশ্চেনটা সম্পূর্ণ নতুন, একটু দেখে রাখবে। নতুন কোশ্চেন এখন পরীক্ষায় দেওয়ার ট্রেন্ডটা বেশি। আন্টার্কটিকার ভবিষ্যৎ মূলত জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক চুক্তির উপর নির্ভরশীল। এর ভবিষ্যৎ সম্ভাব্য রূপরেখা একটা নিচে দেওয়া হলো। সম্ভাব্য, কিন্তু একদম হবে যে তা নয়। 1 নম্বরে হচ্ছে বরফ গলে যাওয়া ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার্কটিকায় বরফ দ্রুত গলছে, আমরা দেখতে পেয়েছি গত কোশ্চেনগুলোতে যে আন্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে, সেখানকার জীবকুল হচ্ছে বিপদের সম্মুখীন। সেই জন্য কী হচ্ছে, বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এভাবে বরফ যদি গলতে থাকে তাহলে 2100 সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেকটাই বেড়ে যাবে, যা বিশ্বের উপকূলীয় শহরগুলি ডুবিয়ে দিতে পারে। যেমন হচ্ছে আরব সাগরের তীরে মুম্বাই অবস্থিত, আমাদের বঙ্গোপসাগরের তীরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের মধ্যে উড়িষ্যা, পূর্ব মেদিনীপুর এগুলো অবস্থিত। এগুলা কি হচ্ছে, ডুবে যেতে পারে শহরগুলা উপকূলবর্তী। এবারে 2 নম্বরে কি, জীববৈচিত্র্যের সংকট। বরফ কমে যাওয়ায় পেঙ্গুইন, সিল এবং ক্রিলের মতো প্রাণীদের বাসস্থান ও খাদ্য সংস্থান বিপন্ন হচ্ছে। যেহেতু ওরা বরফের উপর বাস করতো, বরফ গলে যাওয়ায় জল হয়ে যায়, ওদের বাসস্থান নষ্ট হচ্ছে। এর ফলে আন্টার্কটিকার বাস্তুতন্ত্র ভারসাম্যহীন পড়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বরে দেখো ওজোন স্তরের ক্ষয় হচ্ছে। বায়ু দূষণের ফলে আন্টার্কটিকার উপর ওজোন স্তরে যে ছিদ্র তৈরি হয়েছে তা ভবিষ্যতের জন্য চিন্তার কারণ। তবে বর্তমানে আন্তর্জাতিক প্রচেষ্টায় এরা কিছুটা মেরামতের পথে। 4 নম্বরে দেখো বৈজ্ঞানিক গবেষণা ও শান্তি। আন্টার্কটিকা চুক্তি অনুযায়ী এই মহাদেশে বর্তমানে কেবল শান্তি ও বিজ্ঞানের জন্য ব্যবহৃত হয়। ভবিষ্যতে এই চুক্তির মেয়াদ ও কার্যকারিতার উপর মহাদেশটির রাজনৈতিক ও পরিবেশগত সুরক্ষা নির্ভর করবে। বর্তমানে যতদিন এই চুক্তিটার মেয়াদ আছে ততদিন শান্তি বজায় থাকবে। এখানকার কোনো রাষ্ট্রের অধীন নয় এই দেশটা, এই মহাদেশটা। আর এখানে কেবলমাত্র শান্তিভাবে বিজ্ঞানের জন্য গবেষণা হয়ে থাকে। তাই এখন আপাতত ঠিকঠাক আছে, পরবর্তীকালে কি হয় দেখা যাবে। এবার দেখো খনিজ সম্পদের টান। যদিও বর্তমানে এখানে খনন কার্য নিষিদ্ধ, তবে ভবিষ্যতে শক্তির সংকট দেখা দিলে বিশ্বের উন্নত দেশগুলির নজরে এই মহাদেশের লুকানো খনিজ সম্পদ, যেমন কয়লা আছে এখানে সঞ্চিত, তেল আছে, প্রাকৃতিক গ্যাস আছে, দিকে পড়তে পারে। তখন হচ্ছে এখানকার পরিবেশ খারাপ হবে, আরও বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়বে। সংক্ষেপে আন্টার্কটিকার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিশ্বজুড়ে দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। অর্থাৎ আন্টার্কটিকাকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে আমাদেরই দেখতে হবে, অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণ করতে হবে। এটাই হচ্ছে আন্টার্কটিকার ভবিষ্যৎ। এটা ভালো করে পড়ে রাখবে যেহেতু নতুন কোশ্চেন। এবার 2 নম্বরে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। এটা তো প্রায় পড়েছো। আন্টার্কটিকার জীবজগৎ কেমন? আন্টার্কটিকা মহাদেশ অত্যন্ত শীতল ও বরফে ঢাকা হয়। এখানকার জীবজগৎ অন্যান্য মহাদেশের তুলনায় বেশ ভিন্ন। নিচে আন্টার্কটিকার জীবজগতের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। এখানে পেঙ্গুইন তো দেখা যায়, প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছ। আন্টার্কটিকায় 2 ধরনের পেঙ্গুইন দেখা যায়। এদের মধ্যে হলো এম্পেরর পেঙ্গুইন এবং অ্যাডেলা পেঙ্গুইন প্রধান। এরা উঠতে পারে না, তবে সাঁতারে খুব দক্ষ। সিল ও তিমি দেখা যায়। নিচের একদম ছবিটা দেখো, সিল, আর মাঝখানের ছবিটা হচ্ছে তিমি মাছের ছবি। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন প্রজাতির সিল, যেমন ওয়েডল সিল, লেপার সিল এবং নীল তিমি, কিলার হোয়েল দেখা যায়। এবারে হচ্ছে ক্রিল চিংড়ি দেখা যায় এখানকার। প্রথমের ছবিটা দেখতে পাচ্ছি, এটি আন্টার্কটিকার বাস্তুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ কি, এটি এক ধরনের ছোট চিংড়ি জাতীয় প্রাণী যা মাছ, পেঙ্গুইন ও তিমির প্রধান খাবার। এরা খেয়ে হচ্ছে বেঁচে থাকে। এবার 4 কি, উদ্ভিদ জগৎটা কেমন এখানকার? তীব্র ঠান্ডার কারণে এখানে কোনো বড় গাছ জন্মাতে পারে না। তবে গ্রীষ্মকালে বরফমুক্ত স্থানে কিছু মস, লাইকেন এবং অতি ক্ষুদ্র ঘাস জন্মাতে দেখা যায়। যেমন হচ্ছে 3 নম্বর ছবিটায় দেখতে পাচ্ছ ওপর থেকে, মস, লাইকেন জাতীয় ক্ষুদ্র ঘাস জন্ম দেখা যায়। পাখি,
এখানকার পাখি কিছু দেখা যায়, যেমন পেঙ্গুইন ছাড়াও অ্যালবার্টস, পেট্রোরেল এবং স্কুয়া নামক সামুদ্রিক পাখি এখানে দেখা যায়। ওই যে উপরে হাঁসের মতো যে সামুদ্রিক পাখিটা দেখতে পাচ্ছ। আন্টার্কটিকার প্রাণীরা মূলত সমুদ্রের উপর নির্ভর করে বেঁচে থাকে, কারণ স্থলভাগের তুলনায় সমুদ্রের জলে খাদ্যের যোগানটা বেশি। এখানে কোনো উদ্ভিদ যেহেতু নেই বা অন্যান্য কিছু ফলমূল পাওয়া যায় না, তাই এখানকার প্রাণীরা জলভাগের উপরই বেশিরভাগ নির্ভরশীল। ঠিক আছে, এবার 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এই কোশ্চেনটা অনেকবার হয়েছে, দেখে নাও তাও। ভারতীয় জলবায়ুর উপর প্রধান নিয়ন্ত্রকগুলি হলো মৌসুমী বায়ু। এর প্রধান প্রভাবগুলি নিচে আলোচনা করা হলো। 1 নম্বরে কি আছে? ঋতু পরিবর্তন আছে। মৌসুমী বায়ুর আগমন ও গমনের উপর ভিত্তি করে ভারতে 4টি প্রধান ঋতু দেখা যায়: গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। আমরা জানি 6টা ঋতু ভারতে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু হেমন্ত ও বসন্তকে আমরা ঠিকমতো অনুভব করতে পারি না, তবে 4টা ঋতুকে আমরা প্রধানত অনুভব করি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। এজন্য প্রধান ঋতু 4টি। এবারে হচ্ছে 2 নম্বরে বৃষ্টিপাত। ভারতের মোট বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 80 থেকে 90% দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে থাকে, তবে এই বৃষ্টিপাত সব জায়গায় সমান হয় না। 3 নম্বরে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বৃষ্টি শুরু হলে তীব্র গরম কমে গিয়ে তাপমাত্রা কিছুটা হ্রাস পায়। কৃষিকাজ। ভারতের কৃষি ব্যবস্থা অনেকাংশেই মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল। সঠিক সময়ে বৃষ্টি হলে ভালো ফলন হয়, আবার বৃষ্টির অভাবে খরা বা অতিরিক্ত বৃষ্টিতে বন্যাও দেখা যায়। আর্দ্রতা ও শুষ্কতা। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু জলীয় বাষ্পপূর্ণ হয়, জলবায়ু আর্দ্র থাকে। অন্যদিকে শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ থেকে আসায় জলবায়ু শুষ্ক থাকে। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অনুসারে ঋতু কয় প্রকার ও কী কী? ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ভিত্তি করে ঋতুকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আগের কোশ্চেন দেখলে প্রধানত 4টি ঋতু আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি। শীতকাল কোন সময়টা? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে শীতকাল থাকে। এই সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয়, প্রচণ্ড ঠান্ডা পড়ে আমরা জানি, আর লোকে এইরকম আগুন পোহায়। প্রথমের ছবিটাই দেখতে পাচ্ছ। 2 নম্বরে কি? গ্রীষ্মকাল, মার্চ থেকে মে মাস, মানে এখন আমাদের গ্রীষ্মকাল চলছে। এটি মৌসুমী বায়ুর আগমন ও পূর্ববর্তী উষ্ণ সময়, অর্থাৎ এরপরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসবে এবং বর্ষাকাল আসবে, তাই এটি হচ্ছে মৌসুমী বায়ুর আগমন ও পূর্ববর্তী উষ্ণ সময়। এবার 3 নম্বরে দেখো, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর। এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব সারা ভারতে বৃষ্টিপাত হয়। 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ, আকাশ মেঘ করে আছে, বৃষ্টিপাত হচ্ছে। সেটা কোন সময়? এর পরে আসবে, মের পরে আসবে, জুন থেকে সেপ্টেম্বরে। এবার 4 নম্বরে যেটা আমরা বুঝতে পারি, শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল, সেটা অক্টোবর থেকে নভেম্বর, যখন আমাদের ফেরত মৌসুমি হয়। এই সময় মৌসুমী বায়ু ভারত থেকে ফিরে যেতে শুরু করে, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে এই সময় হাওয়া বইতে শুরু করে। দুর্গাপুজো আসে, এই কাশফুল ফোটে। 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ। এই প্রধান 4টি ঋতু। এইবারে 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? আর কালবৈশাখী কাকে বলে? এই কোশ্চেনটাও হয়েছে আগের স্কুলগুলোতে, আগের ভিডিওগুলোও দেখতে পারো। ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলার প্রধান কারণগুলি হলো: 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভারতের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা যাওয়ায় দেশটি মূলত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, ফলে এখানে সারা বছর তাপমাত্রা বেশি থাকে। মৌসুমী বায়ুর প্রভাব কি? 2 নম্বরে, ভারতের জলবায়ু পুরোপুরি মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল, আমরা জানি। ঋতু পরিবর্তনের সাথে সাথে এখানে বায়ুর প্রবাহের দিক পরিবর্তিত হয়, যেমন গ্রীষ্মকালে আমরা একটু আগে পড়লাম কি দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু আসে, আবার শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসে। এবার 3 নম্বরে কি? বৃষ্টিপাত। ভারতের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 80 থেকে 90% ঘটে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। মানে যে আমাদের এখন গরমকাল, এরপরে গ্রীষ্মকাল, এরপরে আসবে কি বর্ষাকাল। দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু আসবে, সমুদ্রের উপর দিয়ে বয়ে প্রচুর জলীয় বাষ্প আনবে, ফলে প্রচুর বৃষ্টিপাত হবে। মূলত এই ক্রান্তীয় অবস্থান এবং মৌসুমী বায়ুর একছত্র আধিপত্যের কারণে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। ঠিক আছে, এবারে কালবৈশাখী কাকে বলে তার একটা কোশ্চেন ছিল। চৈত্র বৈশাখ মাসে, প্রধানত এই সময় এপ্রিল থেকে মে মাসে, গ্রীষ্মকালের দিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় বিকেলের দিকে উত্তর পশ্চিম দিক থেকে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ যে প্রচণ্ড ঝড় বৃষ্টি বয়ে যায়, তাকে কালবৈশাখী বলা হয়। হঠাৎ করে কালো হয়ে মেঘ উঠে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ পড়ে এবং বৃষ্টিপাত হয়, ঝড় হয়। এবারে হচ্ছে ইংরেজি থেকে নর ওয়েস্টার বলা হয়।
কাল শব্দের অর্থ ধ্বংস। এই ঝড় বিধ্বংসী রূপ ধারণ করতে পারে বলেই এমন নামকরণ। কালবৈশাখীর কিছু বৈশিষ্ট্য আছে, দেখে নাও। সময় কখন হয়? সাধারণত চৈত্র বৈশাখ মাসে বিকেলের দিকে বা সন্ধ্যায় এই ঝড় হয়। এর আরেকটা নাম আছে এক্সট্রা, সেটা আমি এখানে দিইনি, তবে বলছি এটা বিকাল 4টার সময় হয় বলে একে বিকাল 4টার ঝড়ও বলা হয়। দিক কি? এটি উত্তর পশ্চিম দিক থেকে প্রভাবিত হয় বলে একে ইংরেজিতে নর্থ ওয়েস্টার বলা হয়। অর্থাৎ নর্থ ওয়েস্টারকে, নর্থ মানে কি উত্তর, ওয়েস্ট মানে পশ্চিম, এই উত্তর পশ্চিম দিক থেকে প্রভাবিত হয় বলে একে নর্থ ওয়েস্টার বলা হয় সংক্ষেপে। দেখবে এই সময় যখন ঝড় ওঠেন উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসা শুরু করে। এবার মেঘের ধরন কেমন হয়? ঘন কালো কিউমুলোনিম্বাস বা বজ্রগর্ভ মেঘ থেকেই ঝড়ের সৃষ্টি হয়। 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ কেমন মেঘ সৃষ্টি হয়েছে আকাশে। প্রভাবকে এই ঝড়ের সাথে প্রবল বাতাস, বজ্রপাত এবং অনেক সময় শিলাবৃষ্টিও হয়ে থাকে। এবার 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ব্যাখ্যা করতে বলেছে। উচ্চতা এবং তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে প্রধানত 5টি স্তরে ভাগ করা যায়। এই কোশ্চেনগুলো আগেই পড়েছো। নিচে এই স্তরের সংক্ষেপে ব্যাখ্যা করা হলো। 1 নম্বরে আছে ট্রপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে প্রায় 8 কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে 800 কিমি পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি আবহাওয়ার সমস্ত ঘটনা স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। ভালো করে পড়বে। 2 নম্বরে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর আছে, এর ঠিক ওপরের স্তর। এর উচ্চতা কি? ট্রপোস্ফিয়ারের উপর থেকে প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। কারণ কি? এখানে যেহেতু ওজোন স্তর আছে, সেই জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, তাই এখানে তাপমাত্রাটা বাড়তে থাকে। এই অঞ্চলে কি জেট বিমানগুলো এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করে বলে একে শান্তমণ্ডল বলা হয়। এখানে কোনো জলীয় বাষ্প, মেঘ এটসেট্রা থাকে না। এই স্তরের নিচের দিকে ওজোন স্তর থাকে যা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই কারণেই এখানে তাপমাত্রা বাড়ে। এবার 3 নম্বর স্তর হচ্ছে দেখো মেসোস্ফিয়ার স্তর। উচ্চতা কি? 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত এখানে হ্রাস পায়। মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডগুলি এই স্তরে এসেই পুড়ে ছাই হয়ে যায়। 4 নম্বরে হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারও বলা হয় একে। উচ্চতা কি? 80 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। এই স্তরে বায়ু আয়নিত অবস্থায় থাকে, একে আয়নোস্ফিয়ার বলে। এখান থেকেই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। এবার 5 নম্বর কি? এক্সোস্ফিয়ার। 500 কিমির উপর থেকে প্রায় 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর। এখানে বাতাসের ঘনত্ব খুবই কম থাকে, তাপমাত্রা অনেক বেশি থাকে। কি জন্য তাপমাত্রা বেশি থাকে? সূর্যের যেহেতু কাছাকাছি অবস্থান করছে পরপর, তাই এখানে তাপমাত্রা বেশি থাকে। কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশনগুলি সাধারণত এই স্তরে অবস্থান করে। ঠিক আছে। এরপর 2 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, মানুষের কাজকর্ম কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে তা আলোচনা করতে বলেছি। মানুষের বিভিন্ন কার্যকলাপ কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে তা নিচে আলোচনা করা হলো। মানুষের কার্যকলাপ ও পরিবেশের ভারসাম্যহীনতা, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং অবিবেচকের মতো কর্মকাণ্ডের ফলে বর্তমানে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর প্রধান কারণগুলি হলো, এগুলো আগেই পড়েছো, তাও একবার দেখে নাও। বন উজাড়, ডিফরেস্টেশন, ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন এবং কৃষিকাজের জন্য মানুষের ব্যাপক হারে বনভূমি ধ্বংস করছে। এর ফলে বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে, মাটির ক্ষয় বাড়ছে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। 2 নম্বর যেটা আছে পরিবেশ দূষণ, কলকারখানা বজ্র, প্লাস্টিক এবং ধোঁয়া বায়ু, জল ও মাটিকে দূষিত করছে। এর ফলে বাস্তুতন্ত্রের স্বাভাবিক চক্র ব্যাহত হচ্ছে এবং অনেক প্রজাতির বিলুপ্তি ঘটছে। 2 নম্বর ছবিটি দেখতে পাচ্ছ কীরকমভাবে পরিবেশ দূষণের ফলে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। আর উপরের ছবিতে দেখো বন উজাড়, মানে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। 3 নম্বর দেখো জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এটি জলবায়ু পরিবর্তনের মূল কারণ, যা মেরু অঞ্চলে বরফ গলানো এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ানোর মতো বিপর্যয় রেখে আনছে। প্রথমের ছবিতে দেখতে পাচ্ছ জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহারের ফলে কীভাবে বায়ু দূষণ ঘটছে, জলবায়ুর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে মেরু অঞ্চলে বরফের গলন ঘটছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এর ফলে বাড়ছে। এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রভাব। এবারে 4 নম্বরে কি? অতিরিক্ত সম্পদ আহরণ, প্রয়োজনে অতিরিক্ত মাছ ধরা, খনিজ সম্পদ উত্তোলন, ভূগর্ভস্থ পানি হবে না, জল হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ভূগর্ভস্থ জল উত্তোলন,
ফলে হচ্ছে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। 5 নম্বরে দেখো কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার। অধিক ফসল ফলানোর আশায় জমিতে অতিরিক্ত সার প্রয়োগ ফলে উপকারী কীটপতঙ্গ মারা যাচ্ছে, লাস্টের ছবিটাই দেখতে পাচ্ছ। এবং মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, এই রাসায়নিক বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশে জল ও মাছের ক্ষতি করছে। এগুলো ভালো করে পড়বে। আর এখানে কিছু নেই, এতটুকুই পর্যন্ত। এ পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে জিওগ্রাফি যতগুলো স্কুল ছিল লাস্ট শেষ করলাম। খুব ভালো করে পড়বে, ভালো করে বোঝানো যতটা পেরেছি চেষ্টা করেছি। কোশ্চেনগুলো পড়বে, অনেক কোশ্চেনই কমন আছে। থ্যাংক ইউ। আর পারলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। টাটা।